নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুচাপ। এই বায়ুচাপ অধ্যায়ের আমরা ভূমির উচ্চতা ও বায়ুচাপের সঙ্গে কি সম্পর্ক রয়েছে এবং উষ্ণতার সাথেই বা বায়ুচাপের কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং সমচাপ রেখা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক লেখো। পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং উপরে বায়ু স্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে। দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে। যতই উচ্চতা বাড়ছে, যতই উপরের দিকে যাচ্ছে, এই অণুগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ফলে কি, বায়ুর চাপ যতই উপরের দিকে যাচ্ছে ততই বায়ুর চাপ কমছে। তাহলে এর দ্বারা আমরা কি বলতে পারি যে উচ্চতার সাথে বায়ুর ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই তো? আচ্ছা, এবার দেখো, তাহলে অর্থাৎ কি বলতে পারি, ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব ও চাপ কমে। অতএব বলা যায় ভূমির উচ্চতার সঙ্গে বায়ুর চাপ ব্যস্ত সম্পর্কে রয়েছে। ভূমির উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে এবং ভূমির উচ্চতা কমলে বায়ুর চাপ বাড়ে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 1 সেমি পারদস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। দেখো, নেক্সট প্রশ্ন, বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, বায়ুর উত্তপ্ত হলে বায়ু কি হয়, হালকা হয়ে যায় এবং প্রসারিত হয় এবং উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ নির্দিষ্ট আয়তনে বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। অতএব আমরা বলতে পারি বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপ ব্যস্ত সম্পর্কে রয়েছে। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমে এবং বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। দেখো, এই চিত্রে তোমরা পরিষ্কারভাবেই বুঝতে পারবে এই ওয়াই অ্যাক্সিসে আমরা কি দেখিয়েছি, বায়ুর চাপ দেখানো হয়েছে, আর এক্স অ্যাক্সিসে কি দেখানো হয়েছে, বায়ুর উষ্ণতা। দেখো, যেখানে বায়ু উষ্ণতা কম, ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রয়েছে, সেখানে বায়ুর চাপ 1200 মিলিবার। আস্তে আস্তে যতই উষ্ণতা বাড়ছে, দেখো বায়ুর চাপটা কি হয়েছে, চাপটা আস্তে আস্তে কমছে। তাহলে বলতে পারি, এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে বায়ু চাপের সাথে বায়ুর উষ্ণতা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। আমরা আলোচনা করব সমচাপ রেখা নিয়ে। দেখো, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা মানচিত্র আকারে ধরে নিই, তাহলে দেখো এই মানচিত্রে বিভিন্ন স্থানের কিন্তু চাপ কত সেটা দেয়া আছে। এবার তাহলে আমরা সমচাপ রেখা তাহলে কাকে বলবো, যখন সমান চাপযুক্ত স্থানকে আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, তখন আমরা কি পাবো, তখন আমরা সমচাপ রেখা পাবো। কেমন, দেখো এখানে 1000 এমবি 1000 এমবি দেখেছো, এই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, 1000 মিলিবারের একটা সমচাপ রেখা পাবো। সেমভাবে যদি 1004 এমবি এই পয়েন্টগুলোকে যদি আমরা যুক্ত করি, তাহলে কি পাবো, আমরা 1004 মিলিবারের একটা সমচাপ রেখা পাবো। তাহলে সমচাপ রেখা বলতে আমরা কি বুঝলাম, যে সমান চাপযুক্ত স্থানকে কোনো নির্দিষ্ট সময়ের সমান চাপযুক্ত স্থানগুলোকে যখন আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, তখন তাকে আমরা সমচাপ রেখা বলবো। এবার আমরা সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা চিত্রে দেখলেই বুঝতে পারছো, এই রেখাগুলো কিন্তু কখনোই একে অপরকে স্পর্শ করে না বা ছেদও করে না। এই রেখাগুলি প্রায় সমান্তরালভাবে বা বাঁকাভাবে প্রায় পূর্ব পশ্চিমে বিস্তৃত। এই রেখাগুলি যতই কাছে কাছে অবস্থান করবে ততই কিন্তু চাপঢাল আরও খাড়া হবে এবং বায়ুচাপের পার্থক্য কিন্তু বাড়বে। আর যত দূরে দূরে অবস্থান করবে কিন্তু চাপঢাল মৃদু হবে এবং বায়ুচাপের পার্থক্য কিন্তু অনেক কম হবে। সাধারণত পৃথিবীতে বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, জানুয়ারি মাস হলো শীতলতম মাস এবং জুলাই হলো উষ্ণতম মাস। সাধারণত এই জানুয়ারি এবং জুলাই মাসের সমচাপ রেখা অঙ্কন করা হয়। এবার আমরা আলোচনা করব বায়ুর চাপ ঢাল।
দেখো আমরা এইমাত্রই জানলাম যদি এই রেখাগুলো যত কাছাকাছি অবস্থান করবে তখন বায়ুচাপের পার্থক্য কিন্তু বেশি হবে, আর যত দূরে দূরে অবস্থান করবে তত বায়ুচাপের পার্থক্য কিন্তু কম হবে। আচ্ছা, আমরা কি জানি বায়ু নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে দেখো এখানে তোমরা স্পষ্টভাবেই বুঝতে পারবে বায়ু নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে প্রবাহিত হলে তাহলে এইখানে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে আমরা সহজেই বুঝতে পারবো। দেখো এখানে আছে 110 MB বা 110 মিলিবার এবং 105 মিলিবার, তাহলে নিম্নচাপটা এইখানে রয়েছে এবং উচ্চচাপটা এখানে রয়েছে। তাহলে এই বায়ু এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধেয়ে আসবে বা প্রবাহিত হবে। এই সবসময় মনে রাখবে এই বায়ুটা কী হবে, সমান্তরালে কিন্তু ধেয়ে আসবে। ঠিক আছে, এর ব্যতিক্রমও দেখা যায়, ঊর্ধ্ব আকাশে এর ব্যতিক্রম দেখা যায়, পরে এটা নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে চাপ ঢাল কী করে বার করব? দেখো চাপ ঢাল কিছু কঠিন ব্যাপার নয়, আমরা সহজেই বুঝতে পারবো। দেখো কেমন, এখানে আমি যদি সমভূমিতে দুটি দণ্ড নিয়ে নিই, দেখো এই দণ্ড একটা 30 ফিটের দণ্ড আর একটা 25 ফিটের দণ্ড, ঠিক আছে। আর এই দিকে আমরাও নিয়ে নিয়েছি যেটা আমার দূরে অবস্থান করেছে আর এটা আমাদের কাছে অবস্থান করেছে। দেখো এই এই দুটো দণ্ডের যদি আমি শীর্ষবিন্দু কিন্তু যোগ করে দিই তাহলে আমি একটা ঢাল পাচ্ছি। ঠিক আছে, এই ঢালটা দেখো, দেখলে বোঝাই যাচ্ছে এটা খাড়াই ঢাল। আবার এই শীর্ষবিন্দু যোগ করে দিলে কিন্তু দেখো কি ঢাল পাচ্ছি, একটা মৃদু ঢাল পাচ্ছি। দেখো যদি আমরা এখান থেকে কোনো বস্তুকে ছেড়ে দিই তখন কি হবে, এখানে ঢাল বেশি, সেই জন্য বস্তুটা কি হয়, দ্রুত গতিতে ধেয়ে আসবে বা পড়ে যাবে। এখানে ঢাল কম, তাই এখানে যদি কোনো বস্তু বা কোনো তোমার ঢিলকে আমরা ছেড়ে দিই তখন কি হবে, বা বলকে ছেড়ে দিই তখন কিন্তু ধীরে ধীরে এটা নেমে আসবে, যেহেতু এই ঢালটা মৃদু। তাহলে সেইভাবে দেখো যদি চাপ ঢাল বৃদ্ধি পায় বা খাড়া হয়, এখানে চাপ ঢাল যদি বেশি হয় তাহলে সেখানে কিন্তু বায়ু প্রবাহের প্রাবল্য কিন্তু বৃদ্ধি পাবে, খুব জোরে বাতাস বইবে। আর কি হবে, যেখানে বায়ু প্রেসার বারগুলো বা সমচাপ রেখাগুলো দূরে দূরে অবস্থান করবে সেখানে কিন্তু বায়ু প্রবাহের প্রাবল্যতা কম হবে। সমচাপ রেখা অনেক সময় বৃত্তাকারে অবস্থান করে। এই বৃত্তাকারে অবস্থান করলে কিন্তু আমাদের অন্য বিষয় ইঙ্গিত দেয়। কেমন, দেখো এখানে এই সমচাপ রেখা মানগুলো দেখো, একটা 988 মিলিবার, 1000 মিলিবার, 1002 মিলিবার। এই দেখো যতই আমরা বাইরের দিকে কেন্দ্রের দিকে যাচ্ছি ততই কিন্তু চাপ কমছে। সেই জন্যে এখানে কি হয়, আমাদের নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আমরা সমচাপ মানচিত্রে দেখলে বুঝতে পারবো যেখানে এল লেখা থাকে, এল লেখা মানে আমার নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর নিম্নচাপ সৃষ্টি হলে কি হবে, দেখো বাইরের থেকে বায়ু কিন্তু এই কেন্দ্রের দিকে ধেয়ে আসবে, যেহেতু আমরা এক্ষুনিই জানলাম যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হয়। এখানে তাহলে কি হবে, তখন তখন কিন্তু ঝড় বৃষ্টি এইগুলোর সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। আচ্ছা, অপরদিকে দেখো এইখানে কি হয়েছে, এখানে সমচাপ রেখার মানগুলো দেখো 1020 MB, 1010 MB, 1000 MB। এখানে দেখো যতই আমরা বাইরের থেকে কেন্দ্রের দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, আমাদের বায়ুর চাপ রেখার মানগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যখন বৃদ্ধি পাবে তখন এখানে কিন্তু হাই প্রেশার এরিয়া বা উচ্চচাপ সৃষ্টি হবে। এটা আমরা সমচাপ মানচিত্রে কি দেখাই, এইচ রূপে প্রকাশ করি। উচ্চচাপ সৃষ্টি হলে কি হবে, আমরা এক্ষুনিই জানলাম যে বায়ু কি হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে এইখানে বায়ু কিন্তু বাইরের দিকে কিন্তু প্রবাহিত হতে শুরু করবে, নিম্নচাপের দিকে বায়ু ছুটে যাবে। তখন এখানে কি হবে, আবহাওয়া কি ইঙ্গিত করবে, এখানের আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া ইঙ্গিত করবে। তার সাথে এখানে একটা কি সৃষ্টি হবে, এখানে কিন্তু প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হবে। আর এই লো প্রেশার এরিয়া জোনে কি হবে বা নিম্নচাপ অঞ্চলে কি হবে, ঘূর্ণবাতের সৃষ্টি হবে। দেখো এই মানচিত্রে দেখো এইচ দেওয়া আছে, মানে এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, দেখো 1016 মিলিবার, এবং এল লেখা আছে মানে এটা বুঝতে হবে এটা নিম্নচাপ, এই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি। এখানে যে এইভাবে সার্কেল আকারে বায়ুচাপ সৃষ্টি হয়েছে, এই সার্কেল আকারে বায়ুচাপ সৃষ্টি হলে এইগুলোকে আমরা কি বলি, বায়ুচাপ কক্ষ। এখানেও সৃষ্টি হয়েছে।
আমাদের মনে রাখতে হবে যখন বৃত্তাকার আকারে বায়ুচাপগুলো অবস্থান করবে তখনই কিন্তু বায়ুচাপ কক্ষ সৃষ্টি হবে এবং তখনই আমাদের হাই প্রেশার জোন না লো প্রেশার জোন সেটা আমরা বুঝতে পারবো। মানগুলোও দেখে বুঝতে পারবো। আর আমাদের মানচিত্রে অবশ্যই এল এবং এইচ দ্বারা প্রকাশ করা হয়। এল মানে নিম্নচাপ এবং এইচ মানে উচ্চচাপ। দেখো বায়ুচাপ রেখাগুলো বা সমচাপ রেখাগুলো আমরা আলোচনা করে কি বুঝলাম? যে এই সমচাপ রেখাগুলোকে দেখেই কিন্তু আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। যেমন আগেকার যুগে হাতে এঁকে এই বায়ুচাপগুলো হাতে এঁকে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হতো। এখন কিন্তু অনেক অত্যাধুনিক যন্ত্রও চলে এসেছে এবং কৃত্রিম উপগ্রহের মাধ্যমেও কিন্তু আমরা আবহাওয়ার নিখুঁত কিন্তু পূর্বাভাস পেয়ে থাকি। চলো তাহলে দেখে নিই যে সমচাপ রেখা কাকে বলে। দেখো নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো কি? দেখো একক। সমচাপ রেখায় বায়ু চাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। নেক্সট পয়েন্ট, পরিমাণ নির্দেশক। সমচাপ রেখায় সাধারণত এই বায়ুচাপের পরিমাণগুলো সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। বক্রতা, সাধারণত এই রেখাগুলি স্থলভাগে আঁকাবাঁকাভাবে ও জলভাগে প্রায় সমান্তরালভাবে বিস্তৃত হয়। সমচাপ রেখাগুলি কখনোই পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না। দেখো নেক্সট পয়েন্ট, ব্যবধান। সমচাপ রেখাগুলো যেখানে খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি। বিস্তার, এই রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করেছে। আচ্ছা, তোমরা এটা সবসময় মনে রাখবে যে নিরক্ষীয় অঞ্চল থেকে যতই আমরা উত্তর দিকে এবং যতই দক্ষিণ দিকে এগোতে থাকবো কিন্তু বায়ুর চাপ কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, বায়ুপ্রবাহের তারতম্য। এই রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বায়ুর চাপ বেশি হয়। এর ফলস্বরূপ বায়ুপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায়। অপরদিকে এই রেখাগুলি দূরে দূরে অবস্থান করলে বায়ুচাপ কমে এবং বায়ুপ্রবাহের গতিবেগের প্রাবল্যতা কমে। দেখো নেক্সট প্রশ্ন, পর্বতারোহীরা অক্সিজেনে সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? কারণ আমরা জানি যতই উচ্চতা বৃদ্ধি পেতে থাকে বায়ুর যে পরিমাণটা অনেক কমতে থাকে এবং সেই বায়ুতে অক্সিজেনের পরিমাণও কম থাকে। সেই জন্য আমরা যতই ওপরের দিকে যেতে থাকবো আমাদের কিন্তু শ্বাসকষ্ট হবে। দেখে নাও, তাহলে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া। উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণ এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয়। এই কারণেই পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের পেতে অসুবিধা না হয়। ধন্যবাদ।